নমস্কার, প্রত্যেককে স্বাগত ডব্লিউবি প্রাইমারি টেট চ্যানেলে। তো চাইল্ড পেডাগোজির উপর যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, যে ট্রামগুলো দেখো, এই যে অনুবর্তন তত্ত্ব, দেখো অপানুবর্তন, এই যে শিখনের গেস্টাল তত্ত্ব, তারপরে এই যে স্মৃতি বিস্মৃতি, এগুলো বিগত বছরে কিন্তু প্রশ্ন এসেছে। তারপর দেখো এই যে অতি শিখন, ওভার, এই রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। আর আজকের এই ক্লাসে কিন্তু আমি এই বিষয়গুলো আলোচনা করব খুব সহজভাবে, যাতে করে তোমরা বিষয়টা শেষ মুহূর্তে, পরীক্ষার আর একদিনও বাকি নেই ধরতে গেলে, এই মুহূর্তটাকে কাজে লাগিয়ে ভালো ফল করতে পারো। এই চেষ্টাটাই আমি করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অতি অবশ্যই দেখবে। তো শুরু করছি। দেখো, আচ্ছা, যে বিষয়টা আলোচনা করব, এই যে শিখনের অনুবর্তন তত্ত্ব, ঠিক আছে, যেটাকে কি বলা হয় ইংরেজিতে, দেখো এই অনুবর্তন তত্ত্বটাকে কি বলা হয়, যেটাকে বলা হয় থিওরি অফ কন্ডিশনিং। কি বলা হয়? থিওরি অফ কন্ডিশনিং বা শিখনের অনুবর্তন তত্ত্ব। এই অনুবর্তন বিষয়টা কি বা কন্ডিশনিং বিষয়টা কি? দেখো, প্রত্যেক প্রাণীর কতকগুলো কি করে বিশেষ উদ্দীপকের সাপেক্ষে বা উদ্দীপকের উপস্থিতিতে বিশেষভাবে একটা প্রতিক্রিয়া করে, বা প্রতিক্রিয়ার করার ক্ষমতা একটা প্রাণীদের মধ্যে কিন্তু রয়েছে। এবার দেখো, এই উদ্দীপক বিষয়টা কি? উদ্দীপক হচ্ছে এমন বাইরে থেকে এমন কিছু বস্তু বা এমন একটা বলধর্মী প্রক্রিয়া বা উপাদান বলতে পারি, যার সাহায্যে কি করবে, যার সাহায্যে এই যে প্রাণীদের ক্ষেত্রে একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। এই যে উপকরণগুলো, এগুলোই হচ্ছে উদ্দীপকের ভূমিকা পালন করে। আমরা এই যে এখানে যে বিষয়টা আলোচনা করব, যে মূল বিষয়টা, ঠিক আছে, যেখানে কিন্তু প্যাভলভ, স্কিনার তাদের যে তত্ত্বগুলো সেখানে কিন্তু বিশ্লেষণ করেছে। যেমন আমরা প্যাভলভের যে প্রক্রিয়াটা যদি দেখি, প্যাভলভের সেখানে কিন্তু তিনি কুকুরের উপর একটা পরীক্ষা করেছেন। একটা ক্ষুধার্ত কুকুরকে নিয়েছেন এই অনুবর্তন অর্থাৎ প্রাচীন অনুবর্তন সম্পর্কিত প্রক্রিয়াটা করার জন্য। যেখানে কিন্তু তিনি কিন্তু উদ্দীপক হিসেবে কি নিয়েছে, উদ্দীপক হিসেবে বেছে নিয়েছে কিন্তু ঘণ্টাধ্বনি, অর্থাৎ ঘণ্টায় এক ধরনের শব্দ করা, ঠিক আছে, যেটা কিন্তু নিয়মিতভাবে তিনি কিন্তু করেছেন। এইবার এই যে উদ্দীপকটা, এই যে ঘণ্টাধ্বনি, এই ঘণ্টাধ্বনির সঙ্গে কুকুরের কিন্তু বারবার তিনি কিন্তু পরিচয় করিয়েছেন, অর্থাৎ ঘণ্টাধ্বনিটা কিন্তু কুকুরকে একাধিকবার কিন্তু শুনিয়েছেন। তার পরবর্তী সময় অর্থাৎ ঘণ্টাধ্বনি প্রয়োগ করেই কিছুক্ষণ পরে কুকুরটাকে কিন্তু খাবার দিয়েছে। এতে করে কি হয়েছে, এতে করে নিয়মিতভাবে এই ঘটনাটা করানো হয়েছে, যার ফলে কুকুরটা যখনই ঘণ্টাধ্বনিটা শুনতো তখনই কুকুরের মধ্যে একটা সজাগ ভাব চলে আসতো। আর এই সজাগ ভাবটা চলে আসার ফলে কুকুরটা অস্থিরতায় ভুগতো প্রথম। তখন খাবার পাওয়ার লোভে কুকুরটার মুখ থেকে, অর্থাৎ নিয়মিত কিছুদিন হয়েছিল এরকম, তারপর থেকে খাবার যখন না পায় তখন থেকে কি করতে থাকে, লালাক্ষরণ হতে থাকে। মানে এই যে উদ্দীপকের ফলে এই যে একটা প্রতিক্রিয়া হলো, প্রতিক্রিয়াটা কি? প্রতিক্রিয়াটা হচ্ছে এখানে লালাক্ষরণ, ঠিক আছে। এই প্রতিক্রিয়াটা হতে সহযোগিতা করলো কে? এই শক্তিশালী উদ্দীপক অর্থাৎ ঘণ্টাধ্বনি। তার ফলে কি হলো, তার ফলে কুকুরটার মধ্যে কিন্তু আচরণের পরিবর্তন হলো, তাই না? এই আচরণের পরিবর্তন সম্পর্কিত তত্ত্বই হচ্ছে কি? অনুবর্তন তত্ত্ব। বুঝতে পারলে? এইবার এই তত্ত্বটাকেই দেখো এখানে বিশ্লেষণ করা আছে। যেমন খাবারের উপস্থিতিতে ক্ষুধার্ত প্রাণীর লালাক্ষরণ, শব্দে প্রাণীর সজাগ ভাব, এই ধরনের প্রতিক্রিয়াগুলি প্রাণীর হচ্ছে সহজাত। দেখো, সহজাত কথাটা কি? সহজাত কথাটা হচ্ছে জন্মগত, অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলি প্রাণীর মধ্যে থাকবেই, ঠিক আছে, এগুলো কিন্তু অর্জন করতে হয় না। এখানে উদ্দীপকটা যে ব্যবহার হয়েছে, অর্থাৎ এই যে ঘণ্টাধ্বনি প্রয়োগ বা কোনো শব্দ করা, ঠিক আছে, এখানে উদ্দীপকটা কিন্তু স্বাভাবিক উদ্দীপক। কেন স্বাভাবিক উদ্দীপক? কেননা এই উদ্দীপকটাকে কাজে লাগিয়ে কিন্তু এই সহজাত ভাবটা কিন্তু প্রাণীর মধ্যে ছিল, সেটা কিন্তু বেরিয়ে এসেছে, ঠিক আছে। যেমন কি বলেছে, এই যে খাদ্য অর্থাৎ খাবারের সঙ্গে এই যে প্রতিক্রিয়াগুলো হলো, এবং সেই যে প্রতিক্রিয়াটা হলো, সেই প্রতিক্রিয়াটা অর্থাৎ যে লালাক্ষরণ হলো, তাই না, ঘণ্টাধ্বনি প্রয়োগ করলাম,
ঘণ্টাধ্বনি প্রয়োগ করাতে খাবারটা পেলো না, অনেকটা সময় অতিবাহিত হলো, তখন তার মধ্যে কুকুরটার মধ্যে লালাক্ষরণ হলো। লালাক্ষরণটা মানে কি? প্রতিক্রিয়া হওয়া। আবার এই যে ঘণ্টাধ্বনিটা অর্থাৎ স্বাভাবিক উদ্দীপককে কাজে লাগিয়ে এই যে প্রতিক্রিয়াটা হলো, এই প্রতিক্রিয়াটাকে বলা হয় স্বাভাবিক প্রতিক্রিয়া। বোঝা গেল? এবার যদি কোনো নিরপেক্ষ, এবার নিরপেক্ষ উদ্দীপকটা কি? নিরপেক্ষ উদ্দীপক হচ্ছে যে উদ্দীপকটা ওই কাজের জন্যই প্রযোজ্য, ঠিক আছে, যেটা অন্য কোনো কাজ করবে না, এই ধরনের উদ্দীপকগুলোকে বলা হয় কি? নিরপেক্ষ উদ্দীপক। অর্থাৎ এখানে স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে বারবার উপস্থাপিত করা হবে এমন ধরনের উদ্দীপক, যেটাকে কিন্তু বলা হয় নিরপেক্ষ উদ্দীপক। বললাম যে নিরপেক্ষ উদ্দীপক হচ্ছে বাইরে থেকে, মানে আলাদা কোনো বিষয় না, এমন একটা উদ্দীপক যেটা কিন্তু প্রতিক্রিয়া, নির্দিষ্ট প্রতিক্রিয়া ঘটার জন্য নির্দিষ্ট উদ্দীপক, ঠিক আছে। তবে দেখবে যার ফলে কি হয়েছিল, এই যে স্বাভাবিক উদ্দীপক স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, এবার কখনো কখনো নিরপেক্ষ উদ্দীপকের আশ্রয় নেওয়া হয়েছিল, যার ফলে কি হয়েছে, স্বাভাবিক উদ্দীপকের স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটার পিছনে এই নিরপেক্ষ উদ্দীপকটা স্বাভাবিক উদ্দীপকের মতো কিন্তু কাজ করেছে, ঠিক আছে। যার ফলে প্রতিক্রিয়াটা ঘটাতে কিন্তু কি হয়েছে, এই আলাদা করে একটা শক্তি লাভ হয়েছে, ঠিক আছে। এই যে উদ্দীপকটা, এই উদ্দীপকটা কি? এই উদ্দীপকটা হচ্ছে নিরপেক্ষ উদ্দীপক। এই নিরপেক্ষ উদ্দীপক উপস্থাপন করানোর ফলে কি হয়েছে? অনুবর্তন হয়েছে। এই অনুবর্তনটা ঘটানোটা সহজ হয়েছে। আর এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? এই প্রক্রিয়াটাকেই বলা হয় অনুবর্তন ক্রিয়া, কন্ডিশনের রেসপন্স। তাহলে এই অনুবর্তন ক্রিয়াটাকে কি বলা হয়? কন্ডিশন রেসপন্স বলা হয় কিন্তু। বুঝতে পারলে? এবার দেখো, এবার এই যে অনুবর্তন তত্ত্ব, এই অনুবর্তন প্রতিক্রিয়া তত্ত্ব কিন্তু দু ধরনের। কয় ধরনের? দুই ধরনের। কি কি? এক হচ্ছে প্রাচীন অনুবর্তন তত্ত্ব, আরেক হচ্ছে সক্রিয় অনুবর্তন তত্ত্ব। এবার যেটা প্রশ্ন আসে পরীক্ষায়, এই যে প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তাকে, তিনি হলেন প্যাভলভ। প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তাকে, তিনি হলেন প্যাভলভ। এই প্রশ্নটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে, পরীক্ষায় চলে আসতে পারে। এবার দেখো প্যাভলভ তার তত্ত্বে কি বিশ্লেষণ করেছে। দেখো, প্যাভলভের মতে যে কোনো প্রাণীর কোনো একটি নির্দিষ্ট প্রতিক্রিয়া সৃষ্টির জন্য কিছু উদ্দীপক থাকে, ঠিক আছে, তিনি বলেছেন। এবার যে কোনো অবস্থাতেই এই উদ্দীপকগুলো একই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে স্বাভাবিকভাবে। এবার প্যাভলভ যেহেতু বুঝেছে যে যে কোনো কিছু উদ্দীপক কি করে প্রতিক্রিয়া সৃষ্টি করতে, কি একই অবস্থাতে একই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে, এবার প্যাভলভ কি করেছে, সেই উদ্দীপকগুলোকে স্বাভাবিক উদ্দীপক বলেছে। যেহেতু একই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে, তাই এই উদ্দীপকগুলোকে তিনি কি বলেছেন? স্বাভাবিক উদ্দীপক। আর প্রতিক্রিয়াগুলোকে কি বলেছেন? প্রতিক্রিয়াগুলোকে বলেছেন স্বাভাবিক প্রতিক্রিয়া। বুঝতে পারলে? এই বিষয়গুলো কিন্তু ভালো করে মনে রাখবে, কারণ এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু দিয়ে দিবে, তখন কিন্তু বুঝতে না পারলে উত্তর করতে পারবো না। এবার দেখো, প্যাভলভের মতে এই যে স্বাভাবিক উদ্দীপক আর স্বাভাবিক যে প্রতিক্রিয়া, এর মধ্যে একটা সংযোগ রয়েছে। যে সংযোগটা কি? যে সংযোগটা পূর্ব নির্ধারিত। পূর্ব নির্ধারিত মানে আগে থেকে স্থির করা, মানে এই উদ্দীপকটা হবে, এই প্রতিক্রিয়াটা হবে, ঠিক আছে, মানে ঘণ্টাধ্বনিটা প্রয়োগ হবে আর লালাক্ষরণটা হবে, কি এটা পূর্ব থেকে নির্ধারিত করে তিনি রেখেছেন। এইবার এই যে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়া অর্জিত বা শিক্ষা প্রসূত নয়। এই যে এই প্রতিক্রিয়াটা কি? এবার প্রতিক্রিয়াটা যে হলো কুকুরটার মধ্যে, এটা অবশ্যই কি? স্বাভাবিক প্রতিক্রিয়া, যেটা কিন্তু অর্জিত প্রতিক্রিয়া নয়। এই বিষয়টা ভালো করে মনে রাখবে যে প্যাভলভের প্রশ্ন হয়তো এসে বললো পরীক্ষায়, যে প্যাভলভের অনুবর্তন তত্ত্বে তিনি যে প্রতিক্রিয়াটার কথা বলেছেন, সেই প্রতিক্রিয়াটা কি? স্বাভাবিক না অর্জিত, বা অন্য কোনো অপশন দিয়ে দিল, তখন কিন্তু আমাকে উত্তর করতে হবে যে এটা স্বাভাবিক প্রতিক্রিয়া, কেননা এটা কখনো অর্জিত প্রতিক্রিয়া নয়। এবার দেখো, যদি কোনো স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে বা ঠিক আগে একটি কৃত্রিম উদ্দীপক বারবার উপস্থাপিত করা হয়, তা ওই স্বাভাবিক উদ্দীপকটিকে কৃত্রিম উদ্দীপকের সঙ্গে যুক্ত হবে। এবার যদি একটা স্বাভাবিকভাবে একটা উদ্দীপনা সৃষ্টি করে কি করা হয়? স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটানো হয়। এইবার যদি কখনো কখনো এরকম হয়, স্বাভাবিক উদ্দীপকের জায়গায় কৃত্রিমভাবে, নকলভাবে কোনো একটা উদ্দীপকের ব্যবহার করা হয়, তখন কিন্তু স্বাভাবিক উদ্দীপক ছাড়া ওই কৃত্রিম উদ্দীপক কিন্তু স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটাতে সমর্থ হবে। যে প্রতিক্রিয়া বা যে প্রক্রিয়ায় এই ধরনের ঘটনা ঘটে থাকে, তাকেই কিন্তু প্যাভলভীয় অনুবর্তন বা সাপেক্ষীকরণ বলা হয়ে থাকে। এই যে স্বাভাবিক উদ্দীপকের জায়গায় কৃত্রিম উদ্দীপক কি করছে? স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটাতে সক্ষম হচ্ছে, এই ঘটনাটাকে প্যাভলভীয় অনুবর্তনবাদ কিন্তু বলা হয়।
ঠিক আছে। এবার আমাদের দৈনন্দিন জীবনের বেশিরভাগ শিখন যে আমরা শিখে থাকি তা কিন্তু প্যাভলভের মতে কিন্তু এই অনুবর্তন অর্থাৎ প্রাচীন অনুবর্তন জন্য কিন্তু হয়ে থাকে। এই যে একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার মতো, যে প্যাভলভের মতে আমাদের দৈনন্দিন জীবনের বেশিরভাগ শিখন কিভাবে হয়, তাহলে কি লিখবো, প্রাচীন অনুবর্তন অনুযায়ী হয়। তাহলে প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রক্রিয়া কে বিশ্লেষণ করেছেন? বিশ্লেষণ করেছেন হচ্ছে মনস্তাত্ত্বিক প্যাভলভ। তাহলে প্যাভলভ তার প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ায় তিনি কি করেছেন, তিনি যে পরীক্ষাটা করেছেন সেখানে কিন্তু একটি কুকুরের উপর পরীক্ষা করেছেন। অর্থাৎ এই অনুবর্তন প্রক্রিয়াটা তিনি কার উপর পরীক্ষা করেছেন? কুকুরের উপর করেছেন আর কি। আচ্ছা, এবার যে বিষয়টা জানবো, এই প্রশ্নটা এখান থেকে বিষয়টা ইম্পর্টেন্ট। দেখো, প্রাচীন অনুবর্তনের মাধ্যমে আমরা বর্তমান জীবনে কি কি শিখে থাকি। দেখো, আমাদের এই প্রাচীন অনুবর্তন যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা দেখব যে আমাদের উত্তম অভ্যাস একটা গঠন হবে প্রাচীন অনুবর্তনের মাধ্যমে। এছাড়াও আমাদের মধ্যে যদি কোনো অবাঞ্ছিত অভ্যাস থেকে থাকে, ঠিক আছে, যে অভ্যাসগুলো বাঞ্ছিত নয়, ঠিক আছে, সেই অভ্যাসগুলোকে আমরা দূর করতে পারবো। তাহলে এখানে কি বলেছে, অবাঞ্ছিত অভ্যাস দূরীকরণ হবে। এবং প্রাণীদেরকে প্রশিক্ষণ করা যেতে পারে, বিভিন্নভাবে প্রশিক্ষণ করা যেতে পারে, বিশেষ করে অক্ষর শিক্ষা অর্থাৎ ভাষা শিক্ষার ক্ষেত্রে। এই যে এখান থেকে কিন্তু এই রিলেটেড প্রশ্ন কিন্তু একটা বিগত বছরে এসেছিল, যে ভাষা শিক্ষার ক্ষেত্রে কোন অনুবর্তন তত্ত্ব প্রযোজ্য। সেখানে কিন্তু প্রাচীন অনুবর্তন, সক্রিয় অনুবর্তন, ঠিক আছে, অন্যান্য আরও কয়েকটি তত্ত্ব কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে আমাদের যদি জানা থাকে বিষয়টা তাহলে আমরা কি খুব সহজে উত্তর করতে পারবো। তাহলে ভাষা শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই প্রাচীন অনুবর্তন কিন্তু সহায়তা করে থাকে। এবার দেখো, অনুবর্তনের পাশাপাশি আরেকটি বিষয় ইম্পর্টেন্ট টার্মস, সেটা হচ্ছে অপানুবর্তন। অপানুবর্তন বিষয়টা কি? মনে করলাম যেখানে কিন্তু অনুবর্তন প্রক্রিয়ায় আমরা শিখেছি যে যে স্বাভাবিক উদ্দীপক স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটাতে সহায়তা করে। এবার দেখো, অপানুবর্তনে কি হয়, কোনো স্বাভাবিক প্রতিক্রিয়া কৃত্রিম উদ্দীপকের অনুবর্তিত হওয়ার পর বিভিন্ন কারণে কি হয়, অনুবর্তন লোপ পেয়ে যায় বা লোপ পেতে দেখা যায়। তখন এই যে লোপ পেয়ে যাওয়া অনুবর্তনটা কি, লোপ পেয়ে যাওয়া অনুবর্তন প্রক্রিয়াটা মনে করলাম যে এটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া। ঠিক আছে, যে প্রাণীর ক্ষেত্রে এই অনুবর্তন প্রক্রিয়া করানো হোক না কেন, সেটা উন্নতশীল জীব, যে কোনো কুকুর বিড়াল যার উপরই করা হোক না কেন, কিন্তু প্যাভলভ কুকুরের উপর করেছে, এটা যদি নিয়মিতভাবে করানো হয় তাহলে এই স্বাভাবিক উদ্দীপক ঘটালেই কিন্তু স্বাভাবিক প্রতিক্রিয়াটা হবে। কিন্তু যদি দেখা যায় যে এই প্রক্রিয়া চলাকালীন বিরতি হচ্ছে, দীর্ঘদিন অনুবর্তন প্রক্রিয়া হচ্ছে না, ঠিক আছে, মানে এই অভ্যাসটা হচ্ছে না, তার ফলে অনেক সময় কি হয়, এই অনুবর্তন প্রক্রিয়াটা লোপ পেয়ে যায়। মানে হয়তো এরকম হলো যে স্বাভাবিক উদ্দীপক নিয়ে আসলাম কিন্তু স্বাভাবিক প্রতিক্রিয়া হলো না, ঠিক আছে, ব্যাঘাত ঘটলো। এই ঘটনাটাকে কি বলা হয়, এই ঘটনাটাকেই বলা হয় অপানুবর্তন। অর্থাৎ এই যে অনুবর্তন এর ব্যাঘাত ঘটলো, এই ব্যাপারটাকে কি বলা হয়, অপানুবর্তন বলা হয়। বুঝতে পারলে? এবার দেখো, এবার এই যে অনুবর্তন তত্ত্বের আমি বলেছি দুজন অনুবর্তন তত্ত্বের উপর তত্ত্ব বিশ্লেষণ করেছেন। একজন হচ্ছে প্যাভলভ, তার হচ্ছে প্রাচীন অনুবর্তন তত্ত্ব, আর একটা হচ্ছে স্কিনারের কি সক্রিয় অনুবর্তন তত্ত্ব। দেখো, স্কিনারের যে অনুবর্তন তত্ত্ব এটা এখন আলোচনা করব। এই স্কিনারের অনুবর্তন তত্ত্বে তিনি কিন্তু একটা ইঁদুরের উপর কিন্তু পরীক্ষা করেছেন। ঠিক আছে, ইঁদুরের উপর কিন্তু পরীক্ষা করেছে। এই যে প্রশ্ন আসতে পারে যে স্কিনার তার অনুবর্তন তত্ত্বটি কার উপর পরীক্ষা করেছেন, সেটা কিন্তু ইঁদুরের উপর করেছেন। আর এই অনুবর্তন প্রক্রিয়াটাকে কিন্তু বলা হয় অপারেন্ট অনুবর্তন। ঠিক আছে, নামগুলো কিন্তু মনে রাখবে, প্রত্যেকটা নাম ভালো করে মনে রাখবে, প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অনেক সময় আসে। তাহলে দেখো, স্কিনার যে আচরণের কথা বলেছেন তার তত্ত্বে, সেখানে কিন্তু তিনি দু ধরনের আচরণের কথা বলেছেন। কয় ধরনের আচরণের কথা বলেছেন? দুই ধরনের। একটা হচ্ছে রেসপন্ডেন্ট আচরণ, ঠিক আছে, এবং অপরটি হচ্ছে কি অপারেন্ট আচরণ। তাহলে স্কিনার কত ধরনের আচরণের কথা বলেছেন? স্কিনার কিন্তু দু ধরনের আচরণের কথা বলেছে, এক হচ্ছে রেসপন্ডেন্ট আর এক হচ্ছে অপারেন্ট। এবার দেখো, যেসব আচরণে, এবার রেসপন্ডেন্ট এবং অপারেন্ট আচরণটা কিন্তু আমরা বুঝে নিব। যেসব আচরণের নির্দিষ্ট উদ্দীপক আছে, যেমন হচ্ছে আমরা যে উদাহরণটা দেখেছি যে লালা নিঃসরণের জন্য খাদ্য, ঠিক, মানে খাদ্য হচ্ছে কি, খাদ্য দেওয়া হয়েছিল, ঠিক আছে, তার জন্য কি হয়েছে, লালা নিঃসরণ হয়েছে। ঠিক আছে, এই যে লালা নিঃসরণটা হচ্ছে আচরণ হওয়া, আর এখানে নিঃসরণটা কিসের জন্য হয়েছে, খাদ্যের জন্য। তার মানে কি, এর উদ্দীপক আছে, উদ্দীপকের জন্য এই প্রতিক্রিয়াটা হয়েছে, ঠিক আছে। বা চোখের মধ্যে তীব্র আলো পড়লে চোখ বুজে যায়, ঠিক আছে, তার মানে এই যে তীব্র আলো পড়াটা কি, এখানে উদ্দীপক, আর চোখ বুজে যাওয়াটা কি, প্রতিক্রিয়া।
তাহলে এই যে যেসব আচরণের নির্দিষ্ট উদ্দীপকের জন্য নির্দিষ্ট প্রতিক্রিয়া হচ্ছে, অর্থাৎ উদ্দীপক ছাড়া প্রতিক্রিয়া হবে না, এই ধরনের আচরণকে কি বলা হয়? এই ধরনের আচরণকে বলা হয় রেসপন্ডেন্ট জাতীয় আচরণ। বুঝতে পারলে? তাহলে যদি রেসপন্ডেন্ট জাতীয় আচরণ প্রশ্ন দিয়ে দেয়, পারবে? অপারেন্ট যে আচরণের কথা বলেছেন সেখানে বলেছে যে যেসব প্রতিক্রিয়ার নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই, অর্থাৎ প্রতিক্রিয়া হবে কিন্তু প্রতিক্রিয়া হওয়ার জন্য নির্দিষ্ট করে, মানে এই প্রতিক্রিয়ার জন্য এই উদ্দীপকটাই লাগবে তা কিন্তু না, সেখানে অন্য কোনো উদ্দীপক কিন্তু ঘটাতে কিন্তু সহযোগিতা করবে, সেই যে আচরণটা, সেই আচরণটাকে তিনি কিন্তু বলেছেন হচ্ছে অপারেন্ট জাতীয় আচরণ। অপারেন্ট জাতীয় আচরণ, ঠিক আছে, যেটা কিন্তু কি রেসপন্ডেন্ট আচরণের একেবারে বিপরীতধর্মী একটা প্রক্রিয়া। এখানে দেখো কি বলেছে যে নির্দিষ্ট উদ্দীপকের উপস্থিতিতে আর অপারেন্ট জাতীয় আচরণ প্রাণীর সক্রিয়তার ফলে ঘটে, অধিকাংশ ইচ্ছা সাপেক্ষ আচরণ এখানে অপারেন্ট ধরনের হয়, মানে এটা কিন্তু ইচ্ছা সাপেক্ষ বিষয়, ঠিক আছে। স্কিনার যে তার মূল তত্ত্ব বিশ্লেষণ করেছে সেখানে কিন্তু তিনি বেশিরভাগটাই অপারেন্ট জাতীয় আচরণের উপর কিন্তু গবেষণা করেছেন। তার যে গবেষণা তত্ত্ব সেটা কিন্তু তিনি বেশিরভাগ ক্ষেত্রে কোনো আচরণকে ভিত্তি করে করেছে, সেটা হলো অপারেন্ট জাতীয় আচরণের উপর ভিত্তি করে করেছে, অর্থাৎ যেখানে কিন্তু প্রতিক্রিয়া ঘটানোর পিছনে নির্দিষ্ট উদ্দীপকের কিন্তু ভূমিকা নেই, অর্থাৎ অনির্দিষ্টভাবে কিন্তু উদ্দীপক সেখানে কাজ করবে। বুঝতে পারলে? এবার যে বিষয়গুলো আমরা জানবো, দেখো প্রত্যেকটি বিষয়ই কিন্তু, তার সঙ্গে বলছি প্রত্যেকটি বিষয়ই কিন্তু পরীক্ষা রিলেটেড, ভীষণই ইম্পর্টেন্ট। এই ধরনের এই যে কনসেপচুয়াল বিষয়গুলো, এই কনসেপচুয়াল বিষয়গুলো যদি আমরা জেনে যাই, ঠিক আছে, খুব ভালো করে বুঝি, তাহলে পেডাগজিক্যাল যে প্রশ্নগুলো আসবে তাহলে আমরা সেখানে কিন্তু সরাসরি উত্তর করতে পারবো, এবং এই বিষয়গুলো যদি বুঝে যাই তাহলে আমাদের ওখানে উত্তর করাটা অনেক বেশি কী হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তার জন্য কিন্তু বলছি যে ভালো করে কিন্তু বিষয়গুলো বুঝবে, ঠিক আছে। তাহলে দেখো গেস্টাল, শিখনের গেস্টাল তত্ত্ব, অর্থাৎ গেস্টাল হচ্ছে এখানে তত্ত্ব যেখানে গেস্টাল যে শব্দটা এটা কিন্তু একটা জার্মান শব্দ। গেস্টাল শব্দটা কী ধরনের শব্দ? জার্মান শব্দ, যার অর্থ কী, এই যে অর্থটা কিন্তু ভালো করে মনে রাখবে, যার অর্থ হচ্ছে গঠন বা কাঠামো বা অবয়ব, ঠিক আছে। তাহলে গেস্টাল শব্দের অর্থ কী? কোনো একটা গঠন বা একটা কাঠামো বা কি অবয়ব, মানে আকার বা আকৃতি বলতে পারি। তত্ত্ব বিশ্লেষণ করেছেন যারা, তারা কারা? তারা হচ্ছে মনস্তাত্ত্বিক ওয়ার্দিমার। নামগুলো ভালো করে মনে রাখবে, কারণ এই নামগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে ওয়ার্দিমার, তবে হচ্ছে কুটকপকা, ঠিক আছে, এরা হচ্ছে মনস্তাত্ত্বিক, আর হচ্ছে উলফ গ্যাং কোহলার, এই তিনজন কিন্তু মিলিতভাবে এই তত্ত্বটা কিন্তু বিশ্লেষণ করেছে। কারা? আবার বলছি নামগুলো, ওয়ার্দিমার, কুটকপকা আর হচ্ছে উলফ গ্যাং কোহলার। কোন তত্ত্ব? গেস্টাল তত্ত্ব। গেস্টাল শব্দের অর্থ কি? অবয়ব বা কাঠামো, ঠিক আছে। এবার এই তিনজন যে তত্ত্বটা বিশ্লেষণ করেছে সেই তত্ত্বের মূল কথাটা কি দেখো, ভালো করে মনে রাখবে, যে আমরা সমগ্র ক্ষেত্রকে একটি ক্ষেত্র হিসেবে প্রত্যক্ষণ করি। আমরা যখন কোনো একটা কাজ করতে যাই তখন সেই কাজের ক্ষেত্রে সমগ্র ক্ষেত্রকে, অর্থাৎ যে কাজটা করছি, ঠিক আছে, সেই কাজটাকে, সমগ্র ক্ষেত্রটাকে একটা বিশেষ ক্ষেত্র হিসেবে কিন্তু প্রত্যক্ষণ করি, ঠিক আছে। আমরা চাইল্ড পেডাগোগি পড়ছি, তাই তো? চাইল্ড পেডাগোগির উপর কি রয়েছে? আমাদের টেটে 30টা মার্কস রয়েছে, ঠিক আছে। এইবার আমি যখন চাইল্ড পেডাগোগির আবার অনেকগুলো বিষয় আছে, তবে সমগ্র ক্ষেত্রের মধ্যে প্রত্যেকটা বিষয় পড়ছে। এইবার আমি যখন প্রত্যেকটা বিষয় পড়তে যাচ্ছি তখন কিন্তু আমার প্রত্যেকটা বিষয়ই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বিষয় থেকে প্রশ্ন আসতে পারে। তখন আবার কি সমগ্র ক্ষেত্র হিসাবে প্রত্যেকটা বিষয়কে আলাদা করে কি নজর দিয়ে পড়ছি, কেননা এই প্রত্যেকটা বিষয় নিয়েই কী হবে, প্রত্যেকটা বিষয় নিয়েই সমগ্র ক্ষেত্রটা গড়ে উঠবে। তারা যে তত্ত্বটা বিশ্লেষণ করেছে সেখানে কিন্তু মূল বিষয়টাকে সমগ্র ক্ষেত্র হিসেবে ধরা হয়েছে। আবার সমগ্র ক্ষেত্রের মধ্যে প্রত্যেকটা পার্টকে কি করেছে, প্রত্যেকটা পার্টকে আবার প্রত্যক্ষণ করেছে, সেই অনুযায়ী প্রতিক্রিয়া করার কথা কিন্তু বলেছে। কারা বলেছে? গেস্টালবাদীরা বলেছে, যেখানে বলেছে যে সামগ্রিক প্রত্যক্ষণের ফলে কি হয়, এই পরিস্থিতির অর্থটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। অর্থাৎ আমরা যদি কোনো বিষয়ের অন্তর্গত, যেমন হচ্ছে পাঠ্যক্রম, একটা বিস্তারিত ধারণা, এই পাঠ্যক্রমেরই অন্তর্ভুক্ত একটা বিষয় কি, পাঠ্যক্রমেরই অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে পাঠ্যসূচি, ঠিক আছে। তাহলে এই পাঠ্যসূচি হচ্ছে কি স্বল্প ধারণা, আর পাঠ্যক্রমটা কি বৃহৎ ধারণা। অর্থাৎ এই পাঠ্যসূচিকে যদি আমরা যদি প্রত্যক্ষণ করি এবং সেটাকে যদি সমগ্র ক্ষেত্রের অংশ হিসেবে ধরি, তাহলে সমগ্র ক্ষেত্রটাকে বুঝতে গেলে প্রত্যেকটা অংশকে বুঝতে হবে। এই অংশটা বোঝার কথাই কারা বলেছে? গেস্টালবাদীরা বলেছে। তাতে করে এই অংশটা বুঝতে পারলে কি পাবো, পরিস্থিতির অর্থটা আমাদের কাছে পরিষ্কার হবে, ঠিক আছে।
এবার এই যে গেস্টালবাদী মনোবিদগণ রয়েছে কোহলার, কফকা, ওয়ার্দিমার, তারা তাদের তত্ত্ব বিশ্লেষণ করতে গিয়ে কিন্তু অন্তর্দৃষ্টি কথাটা বলেছেন। এবার প্রশ্ন আসলো পরীক্ষায়, নিম্নোক্ত কোন তত্ত্বে অন্তর্দৃষ্টির প্রয়োজন? সেখানে গেস্টাল তত্ত্ব দিয়ে দিল, প্রাচীন অনুবর্তন বা সক্রিয় অনুবর্তন বা অন্য কোনো অপশন দিয়ে দিল। তখন এই যে আমরা কিন্তু অন্তর্দৃষ্টির ব্যাপারটা কিন্তু খুঁজে নিয়ে লিখব। ঠিক আছে, তাহলে গেস্টালবাদীরা মনে করেছে যে অন্তর্দৃষ্টি কি করেছে, এই তত্ত্ব বিশ্লেষণ করতে সহযোগিতা করেছে। যেখানে অন্তর্দৃষ্টি জাগানোর জন্য, অর্থাৎ অন্তর্দৃষ্টি হচ্ছে আমাদের ভিতরের সজাগ ভাব, ঠিক আছে, এই সজাগ ভাবটা জাগানোর জন্য তারা কিন্তু দুটি মানসিক প্রক্রিয়ার উপর কিন্তু জোর দিয়েছে। কি সেই দুটি মানসিক প্রক্রিয়া? একটি হলো সামান্যীকরণ আর একটি হলো পৃথকীকরণ। বুঝতে পারলে? এই বিষয়গুলো কি করে আমাদের মধ্যে অন্তর্দৃষ্টি জাগাবে। ঠিক আছে, দেখো এই যে শিখন পরিস্থিতির মধ্যে যেগুলি কিন্তু অপ্রাসঙ্গিক সেগুলোকে বাদ দিয়ে কেবলমাত্র প্রাসঙ্গিক বিষয়গুলো বা বৈশিষ্ট্যগুলোকে বেছে নেওয়ার কথা বলেছে। ঠিক আছে, আর এই যে প্রাসঙ্গিক বিষয়গুলোকে বেছে নেওয়ার কথা বলেছে এটাকেই বলা হয়েছে পৃথকীকরণ। তাহলে পৃথকীকরণ বিষয়টা কি? মনে করলাম কোনো একটা বিষয় শিখতে গিয়ে আমাদের এই যে শেষ মুহূর্তে আমাদের টেট পরীক্ষার আর একদিন আছে, এখন আমরা নিজেরা একটা সাজেশন করলাম যে আজকে রাত্রি আমি 10 ঘন্টার সময় পাচ্ছি, এই 10 ঘন্টার মধ্যে কি আমি একেবারে পুরো বই পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে পারবো? তা কিন্তু পারবো না। আমি 10 ঘন্টার মধ্যে সময়টাকে পার্ট করে ভাগ করে নিয়ে যে এই বিষয়গুলো আমার পড়া দরকার, এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসতে পারে। এই যে আমরা কি করলাম মূল বিষয় থেকে ছোট করলাম, বিষয়টাকে কেটে নিয়ে উল্লেখযোগ্য বিষয়টাকে করলাম। এটা কি এই ঘটনাটাকে আমরা কি বলতে পারি? পৃথকীকরণ বলতে পারি। বোঝা গেল? এইবার পৃথকীকরণ করার পর আমাকে কি করতে হবে? আবার সাধারণ বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করতে হবে। এবার সেই বৈশিষ্ট্যগুলো খুঁজে আমি আরও পৃথকীকরণ করার পর সেই বিষয়টাকে আরও ছোট করব। ঠিক আছে, তখন আমি কি করব? তখন কিন্তু আমি সামান্যীকরণের কথা বা সামান্যীকরণ ব্যাপারটাকে নেব। ঠিক আছে, সেই বিষয়টাকে আরও রিলেট করে ওই জিনিসটাকে ছোট করে আমাদের ব্রেনের মধ্যে রাখবো, যাতে করে কি খুব সহজে যেন আমরা কি করতে পারি, খুব সহজে আমরা উপযুক্ত সময়ে সেই বিষয়টাকে মনে করতে পারি। অর্থাৎ ক্লু খুঁজবো যে এই বিষয়টাকে, এই সূত্রটা দিয়ে এই জিনিসটাকে শেখা যায়। তখন এই যে ক্লুটা তৈরি করে দিবে কে? সামান্যীকরণ কিন্তু ক্লুটা তৈরি করে দিবে। বোঝা গেল? তাহলে এই যে পৃথকীকরণ সামান্যীকরণের কথা কারা বলেছেন? গেস্টালবাদীরা বলেছেন। কোন তত্ত্বে? গেস্টাল তত্ত্বে। বোঝা গেল? এবার বলছে দেখো এই যে গেস্টাল তত্ত্ব, এই গেস্টাল তত্ত্ব অনুযায়ী শিখন কিন্তু জীবন বিকাশের একটি অঙ্গ। কেননা জীবনের বিকাশ করতে গেলে কিন্তু এই শিখন কিন্তু কি অনিবার্য। ঠিক আছে, যেটা কি করবে? শিখন হলেই আমাদের জীবনের বিকাশ হবে। কারা বলেছেন? গেস্টালবাদীরা বলেছেন। আচ্ছা, এরপর দেখো যে বিষয়টা রয়েছে স্মৃতি। এই যে স্মৃতির ইংরেজি নামটা কি? স্মৃতির ইংরেজি নামটা হচ্ছে মেমোরি। অর্থাৎ আমাদের যেখানে তথ্য সঞ্চিত থাকে, তাই তো, আমরা মেমোরাইজ করে পূর্ববর্তী কোনো অর্থাৎ যে কোনো শেখা বিষয়কে কি করি? আবার মনে করতে পারি। এবার দেখো স্মৃতির সংজ্ঞা কি রয়েছে, মনস্তত্ত্ব অনুযায়ী স্মৃতির সংজ্ঞা কি? দেখো বলেছে যে অধীত বিষয় বা অতীত অভিজ্ঞতার মাধ্যমে আমরা যে বিষয়গুলোকে পুনরুদ্রেক করতে পারি। পুনরুদ্রেক মানে কি? পুনরায় মনে করতে পারি কোনো শেখা বিষয়কে। ঠিক আছে, আমি কোনো একটা বিষয় শিখেছি, ঠিক আছে, যেমন আমরা প্যাভলভের অনুবর্তনবাদ শিখেছি বা স্কিনারের সক্রিয় অনুবর্তনবাদ শিখেছি। এইবার আমাকে যখন পরীক্ষার প্রশ্ন আসলো, যখন আমাকে অনুবর্তনবাদটাকে মনে করিয়ে দিল, তার মানে আমাকে এই যে পুনরুদ্রেক করে দিল, তাহলে পুনরায় মনে করিয়ে দিল যে বিষয়টা, অর্থাৎ পুরনো শেখা বিষয়টাকে কিন্তু আমাকে মনে করে দিল প্রশ্নের সময়, পরীক্ষার সময়ে। তাহলে এই যে মনে করে দেওয়া বিষয়টা কি? মনে করিয়ে দেওয়া বিষয়টাকেই বলা হয় স্মৃতি বা মেমোরি। আর এই স্মৃতি সংক্রান্ত প্রশ্ন কিন্তু 2022 স্টেটে কিন্তু এসেছে। ঠিক আছে, মিলিয়ে নিবে তোমরা যাদের কাছে প্রশ্নপত্রটি আছে। তাই এবারও পরীক্ষার জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট এই স্মৃতি সম্পর্কিত। এবার দেখো মনস্তাত্ত্বিকদের মধ্যে স্মৃতি, প্রথমত এই যে উডওয়ার্থ, মনস্তাত্ত্বিক উডওয়ার্থ, তিনি কি স্মৃতির সংজ্ঞা দিয়েছেন? দেখো, যে প্রক্রিয়ার সাহায্যে পূর্বে শেখা কোনো কাজকে একইভাবে সম্পন্ন করতে পারি তাকেই বলা হয় কি? স্মৃতি। মানে পূর্বে বলতে আগে কোনো বিষয় আমি শিখেছি, সেই শেখা কাজটাকে আমি কি মনে করতে পারছি কিনা, কোনো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সেটাকে মনে করতে পারছি কিনা, সেটাই হচ্ছে স্মৃতি।
এবার দেখো স্মৃতির উপাদান, এই যে এখান থেকে কিন্তু প্রশ্নটা এসেছিল যে নিম্নোক্ত স্মৃতির উপাদান কোনগুলো, সেখানে কিন্তু ক্রমভিত্তিক কিন্তু প্রশ্ন দিয়েছে, অর্থাৎ এই অপশনগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছিল বা অন্য কোনো বিষয় যুক্ত করে। আমাদের প্রত্যেকটা উপাদানকে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, ধারাবাহিকভাবে। ঠিক, কম্পোনেন্টস অফ মেমোরি বা স্মৃতির উপাদান। স্মৃতি একটি জটিল মানসিক প্রক্রিয়া, এটি কিন্তু একটি জটিল প্রক্রিয়া যাকে 3টি উপাদানে ভাগ করা হয়। উপাদানগুলো ভালো করে মনে রাখবে। এক হচ্ছে শিখন, যেটাকে বলা হয় কি লার্নিং। 2 হচ্ছে সংরক্ষণ বা ধারণ, ঠিক আছে, সংরক্ষণ বা ধারণ যেটাকে বলে রিটেনশন। তারপর হচ্ছে পুনরুত্থান অর্থাৎ রিপ্রোডাকশন। স্মৃতির এই 3টা উপাদান হলো কি কি, আবারও বলছি, শিখন বা স্থিরকরণ, যেটা ইংরেজি নামগুলো মনে রাখবে পাশাপাশি, কারণ ইংরেজি নামগুলো দিয়েও প্রশ্ন আসে। শিখন বা স্থিরকরণ মানে লার্নিং, তারপর হচ্ছে সংরক্ষণ বা ধারণ যেটাকে বলা হয় রিটেনশন, তারপর হচ্ছে পুনরুত্থাপন অর্থাৎ রিপ্রোডাকশন। তাহলে শিখন বিষয়টা কি? শিখন বিষয়টা হচ্ছে কোনো কিছু শেখা, কোনো কিছু শিখলাম, সেই শেখা বিষয়টাকে বলা হয় শিখন বা লার্নিং। ঠিক আছে, আমি এই যে স্মৃতি সংজ্ঞাটা শিখলাম, তবে স্মৃতির সংজ্ঞাটা আমার শেখা হলো, এটা লার্নিং হলো। এইবার এই যে স্মৃতির সংজ্ঞাটা আমি শিখে ফেললাম, যে কোনো কিছু মনে করা, হ্যাঁ না, সেটাকে স্মৃতি বলে। এবার এই শেখা বিষয়টাকে যখন আমি আমার মস্তিষ্কে, ব্রেনে আমি সংরক্ষণ করে রেখে দিচ্ছি দীর্ঘ সময়ব্যাপী বা একটা সময় পর্যন্ত, তখন এটাকে বলা হয় কি ধারণ বা সংরক্ষণ বা রিটেনশন। এবার এই যে ধারণ হলো বা সংরক্ষণ হলো, তারপর উপযুক্ত সময়ে যদি আমি কি মনে করলাম যে স্মৃতির সংখ্যাটা শেখা হয়ে গেল, তো মস্তিষ্কে ধারণা আছে, এবার আমার পরীক্ষায় প্রশ্ন এলো, তখন যদি আমি মনে করতে পারি, তখন তার মানে আমার পুনরুত্থাপন হলো, রিপ্রোডাকশন হলো, ঠিক আছে না। এখন আমাকে ব্রেনটে গিয়ে আঘাত করবে আর আমি কিন্তু সেই বিষয়টা মনে করে ফেলবো। তাহলে এই হলো পুনরুত্থাপন। এবার দেখো এই যে পুনরুত্থাপন, এই পুনরুত্থাপন কিন্তু 2ভাবে ভাগ করা হয়। পুনরুত্থাপন আবার 2ভাবে হয়। কিভাবে? একটা হচ্ছে পুনরুদ্রেক আর একটা হচ্ছে প্রত্যাভিজ্ঞা। পুনরুদ্রেক হচ্ছে পুনরায় মনে করা, মনে করলাম অনেক দিন আগে কোনো একটা বিষয় শিখেছি, ঠিক আছে, তার মাঝে ওই শেখা বিষয়টাকে হয়তো মনে করেছি, এবার আরও অনেকটা সময় অতিবাহিত হলো, তারপর আবার সেই বিষয়টাকে মনে করছি। মানে আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু ঘটে যায় দেখবে, ঠিক আছে, আমাদের মনে করলাম যে কোনো এক সময় যে এরকমটা দেখেছি যে যে কোনো একটা সময় হয়তো দড়ি, ঠিক আছে, দড়ি রাস্তায় পড়ে আছে, দড়িকে সাপ ভেবেছি, ঠিক আছে, দড়িকে আমি কি ভেবেছি? সাপ বলে মনে হয়েছে অন্ধকারে দেখে। এইবার পরবর্তী সময়ে হয়তো কোনো একটা জিনিস দেখেছি, তখন আমার সাপকে আবার মনে করিয়ে দিল, বা এই ঘটনাটা আরেকবার হলো, অনেক দিন পর আবার হলো, তার মানে এটা কি হলো? পুনরুদ্রেক হলো, ঠিক আছে। এইবার দেখো প্রত্যাভিজ্ঞা বিষয়টা কি? প্রত্যাভিজ্ঞা হচ্ছে রিকগনিশন, যেটা কি আমাদেরকে চিনে নেওয়া। এই যে আমরা কি করি পুনরুদ্রেক করার মাধ্যমে, যখন চিনে নেই, ভালো করে জেনে নেই, সেটাকেই বলা হয় কি প্রত্যাভিজ্ঞা, যেটা কিন্তু মাথায় বা মেমোরিতে, এই স্মৃতিতে কিন্তু গেঁথে যায়, ঠিক আছে, কিসের মাধ্যমে? এই প্রত্যাভিজ্ঞার মাধ্যমে। তাহলে এই স্মৃতির হচ্ছে যে উপাদানগুলো, সেগুলো আমি জানলাম। স্মৃতির মূলত 3টি উপাদান, এক হচ্ছে শিখন বা স্থিরকরণ বা লার্নিং, দ্বিতীয় হচ্ছে সংরক্ষণ বা ধারণ বা রিটেনশন, পুনরুত্থাপন রিপ্রোডাকশন। পুনরুত্থাপনকে আবার 2ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পুনরুদ্রেক মানে রিকল, আর এক হচ্ছে প্রত্যাভিজ্ঞা মানে হচ্ছে রিকগনিশন। বন্ধুরা, তোমরা জানো টেট পরীক্ষার জন্য হাতে কিন্তু আর সময় নেই। যদি শেষ দুদিনে আমাদের ব্রহ্মাস্ত্র সাজেশন নিয়ে খুব স্বল্প সময়ে টেট পাস করতে চাও, তাহলে অতি অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও, যেখানে কিন্তু বাংলা, ইংরেজি, গণিত, শিশু মনস্তত্ত্ব ও পরিবেশ প্রত্যেকটি সাবজেক্ট খুব সুন্দরভাবে সাজেশন করে কিন্তু নিয়ে আসা হয়েছে তোমাদের জন্য, যেখান থেকে তোমরা নিশ্চিতভাবে কিন্তু পাস করতে পারবে। যেখানে সিটেট বিগত 12 বছরের প্রশ্ন কিন্তু উত্তরসহ রয়েছে বাংলাতে, এবং অন্যান্য রাজ্যের টেট পরীক্ষার প্রশ্নগুলোও কিন্তু রয়েছে। তার সঙ্গে বলছি, আমরা 5 জন টিচার মিলে কিন্তু শেষ মুহূর্তে তোমাদের জন্য এই ব্রহ্মাস্ত্র নোটটি কিন্তু তৈরি করেছি, যেখানে আমরা প্রত্যেকে কিন্তু টেট পাস এবং সিটেট পাস, সুতরাং আমরা জানি কোথা থেকে প্রশ্নগুলো কিন্তু হয়। তাই অতি অবশ্যই তোমরা এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। শেষ দুদিন তোমরা শুধুমাত্র এই সাজেশনটি প্রিন্ট আউট করে বাড়িতে পড়ো, আর কিচ্ছু পড়ার দরকার নেই। ব্যাস, তাহলে তোমরা টেট পাস করবে, পরীক্ষা শেষে মিলিয়ে নেবে। তাহলে পাস করতে হলে অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। বোঝা গেল? এবার এই বিষয়গুলো
আলোচনা করা আছে। দেখো মনস্তাত্ত্বিকদের মতে পাঠ্য বইয়ে যে সংজ্ঞাগুলো আছে, দেখো শিখন বা স্থিরকরণ বা লার্নিং কি, দেখো কি বলা আছে, কোনো বিষয়বস্তুকে একাধিকবার পাঠের মাধ্যমে তাকে মনের অভ্যন্তরে পূর্বার্জিত অভিজ্ঞতার সঙ্গে সমন্বিত করাকে কি বলা হয়, শিখন করা। ঠিক আছে, আমি একটু আগেই বললাম। তাহলে শিখন হচ্ছে মনের একটি সক্রিয় প্রতিক্রিয়া, অর্থাৎ ক্রিয়াশীলভাবে কিন্তু এই প্রতিক্রিয়াটা কিন্তু সৃষ্টি হয়। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যে বিষয়টা জানবো, এই যে স্মৃতির যে উপাদানগুলো, যেখানে কিন্তু জানলাম যে শিখন হচ্ছে অন্যতম একটি উপাদান। এবার দেখো এই যে শিখন প্রক্রিয়া, এই শিখন প্রক্রিয়ার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এটি ক্রমবর্ধমান। ক্রমবর্ধমান মানে কি, ধারাবাহিক, অর্থাৎ কোনো রকম এর বিরতি হবে না, এটা ধারাবাহিক শুরু হলো এবং শেষ হবে, মানে এক টানা চলবে, এটাকে বলছে ক্রমবর্ধমান। তাহলে আমরা স্মৃতির উপাদানগুলো সম্পর্কে জেনেছি, তাই তো? স্মৃতির 3টি উপাদান, তার মধ্যে দেখো একটি উপাদান কি আছে, একটি উপাদান হলো শিখন। এবার দেখো এই যে শিখন প্রক্রিয়ায়, এই শিখন প্রক্রিয়ার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এটি ক্রমবর্ধমান, অর্থাৎ যেটা কিন্তু ধারাবাহিকভাবে হয়, অর্থাৎ এর শুরু হলো এবং শেষ হবে, আর শুরু থেকে শেষ পর্যন্ত এটা কিন্তু ধারাবাহিকভাবে চলতে থাকবে, মানে এর মধ্যে কোনো বিরতি লক্ষ্য করা যাবে না স্বাভাবিকভাবে। এবার দেখো সংরক্ষণ বা ধারণটা কি, এটা হচ্ছে স্মৃতির ছাপগুলো মনের মধ্যে ধরে রাখা, ধরে রাখাটাকেই কি বলা হয়, সংরক্ষণ বা ধারণ। ইংরেজি নামটাও মনে রাখবে, রিটেনশন। আর পুনরুত্থাপন হচ্ছে রিপ্রোডাকশন। পুনরুত্থাপন বলতে অধীত যে বিষয়, অর্থাৎ শেখা বিষয় বা পূর্ব অভিজ্ঞতাগুলোকে পুনরুদ্রেক করা বা চিনে নেওয়া, মনে করে কি করা, সেই বিষয়গুলোকে চিনে নেওয়াটাকেই কি বলা হয়, পুনরুত্থাপন। যেটাকে চিনতে পারি দুইভাবে, একটা হচ্ছে প্রত্যাভিজ্ঞার মাধ্যমে, আর একটা হচ্ছে পুনরুদ্রেগের মাধ্যমে, অর্থাৎ রিকলের মাধ্যমে, আর একটা হচ্ছে প্রত্যাভিজ্ঞার মাধ্যমে। প্রত্যেকটা বিষয় কিন্তু ভালো করে কিন্তু বুঝে নেবে, শেষ মুহূর্তে তোমাদের কিন্তু খুব কাজে আসবে। এবার দেখো কি বলছে, এই যে পুনরুদ্রেক, পুনরুদ্রেকের আরেকটি ভাগ হচ্ছে প্রত্যাভিজ্ঞা বা চিনে নেওয়া, যেটা একটু আগেই বললাম। এই পুনরুত্থাপনের দুটো ভাগ, একটা হচ্ছে পুনরুদ্রেক, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে প্রত্যাভিজ্ঞা বা চিনে নেওয়া। ঠিক আছে, তারপর দেখো অতি শিখন। অতি শিখন বা ওভার লার্নিং, অতি শিখন বা ওভার লার্নিং বিষয়টা কি, স্মরণক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে পাঠ করা। মনে করলাম আমি কোনো কিছু শিখেছি, সেটাকে আবার স্মরণ করছি, কি স্মরণ করাতে কি হলো, সেই বিষয়টা সম্পর্কে আমার কিন্তু জানা হলো। মনে করলো যে আমরা যারা টেট পরীক্ষা দিতে চলেছি, আমরা কিন্তু শিক্ষণীয় বিষয়গুলো, অর্থাৎ এই যে পেডাগোজিক্যাল বিষয়গুলো এর আগেও যারা ক্লাস করেছি, তারা কি মানে ক্লাস, অনেক রেকর্ড ক্লাস দেওয়া আছে, মনে করলাম ক্লাসগুলো কিন্তু আমরা এর আগে করেছি। এবার মনে করো যে পরীক্ষার আর একদিন আছে, শেষ মুহূর্তে আমি আরেকবার করলাম, এবার মনে করো যে আরও একবার সময় হলো, আরও একবার আমরা এই ক্লাসটা দেখে নিলাম। এই যে অতি শিখন, মানে একটা শেখার বিষয় হয়ে আরও এক্সট্রা করে শিখলাম একই বিষয়, এটাই হলো অতি শিখন। তাহলে এই যে অতি শিখন, যেটা কি করবে, আরও স্মরণক্রিয়াকে আরও মজবুত করবে, এটা হচ্ছে ওভার লার্নিং বা অতি শিখন। তারপর দেখো এই যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা, বিস্মৃতি বা ফরগেটিং, অর্থাৎ আমরা দেখবে আমরা প্রতিনিয়ত নানা বিষয় কিন্তু শিখছি, কিন্তু সব শেখা বিষয় কি আমরা ধরে রাখতে পারছি, সব কিছু কি আমাদের মনে আছে, না। আমাদের যেমন স্মৃতি হয় সেরকম বিস্মৃতি হয়, অর্থাৎ আমরা যেমন শিখি সেরকম আমরা ভুলে যাই। দেখবে আমাদের জীবনে অনেক কিছু ঘটনা ঘটে যায়, এবার ভুলে যাওয়ারও কিন্তু একটা কারণ আছে। অনেকে মনে করে যে আমরা কেন ভুলে যাই, ঠিক আছে, ভুলে যাওয়াটা একটা খারাপ প্রবণতা, তা কিন্তু নয়। দেখবে আমাদের জীবনে অনেক দুঃখসূচক ঘটনা ঘটে, কি আমাদের দুঃখসূচক জীবনে অনেক দুঃখসূচক ঘটনা ঘটে, যে আমাদের প্রিয়জন কেউ চলে যায় পৃথিবী থেকে, তা আমরা কি করি, সেই প্রিয়জনকে একটা সময় আমাদের খুব মনে পড়ে, কিন্তু আমরা ভুলে যেতে চেষ্টা করি, বা আমাদের জীবনের সঙ্গে অনেক কিছু খারাপ কিছু ঘটে যায়, আমরা সেই জিনিসগুলোকে কিন্তু তখন কি করি, তখন সেগুলোকে কিন্তু ভুলতে চেষ্টা করি। তখন আমাদের যদি বিস্মৃতি না থাকতো, তাহলে কিন্তু আমরা সেই জিনিসগুলোকে ভুলতাম না। এবার সেই জিনিসগুলো যদি না ভুলতাম, সেই জিনিসগুলো আমাদেরকে ব্যথা দেবে, বেদনা দেবে, তাই না? তাই আমাদের দেখো স্মৃতি যেমন দরকার, তার পাশাপাশি বিস্মৃতিও দরকার। ঠিক আছে, কিন্তু আমাদের শেখার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে বিস্মৃতি কোথাও যেন যে মনে হচ্ছে বিস্মৃতিটা না হলেই ভালো হতো। যাই হোক, আচ্ছা এবার দেখো কি রয়েছে, পশ্চাৎমুখী প্রতিরোধ। এবার দেখো পশ্চাৎমুখী প্রতিরোধটা বিষয়টা কি, মনে করলাম কোনো কিছু আমরা মুখস্থ করলাম, কোনো কিছু শিখলাম, এবার মুখস্থ করার পর যদি অন্য কিছু সেই মুখস্থ করার চেষ্টা করি, মনে করলাম যে আমি এখন একটা কবিতা শিখলাম, ঠিক আছে, একটা কবিতা শিখলাম, 4 লাইন শেখা হয়ে গেল, এবার কবিতাটা শিখতে গিয়ে আমি এখন একটা গল্প শিখতে গেলাম,
এবার দেখলাম গল্প শিখতে গিয়ে আমার কবিতা শেখার বিষয়টা ভুলে গেলাম। এবার দেখো, এই যে গল্প শিখতে গিয়ে কবিতার শেখার অংশটাকে ভুলিয়ে দিল, তার মানে একটা বিষয় শিখতে গিয়ে আরেকটা কি করলো, বাধা দিল, তাই না? এই যে বাধা দিল, এই বাধাটাকেই বলা হয় পশ্চাৎমুখী প্রতিরোধ সৃষ্টি করা। এই যে নতুন কিছু শিখতে গিয়ে পূর্বের কোনো বিষয় আমাকে কি করলো, নতুন কিছু শেখার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ালো, বা পুরনো বিষয় আমরা শিখেছি, নতুন কিছু শিখতে গিয়ে পুরনো বিষয়কে ভুলে গেলাম। এই যে বাধা, এটাকেই বলা হয় পশ্চাৎমুখী প্রতিরোধ। বোঝা গেল? পশ্চাৎমুখী প্রতিরোধ। এবার এখান থেকে কিন্তু বিগত বছর অর্থাৎ 2022 টেটে কিন্তু একটা প্রশ্ন এসেছে, দেখবে এই প্রতিরোধ সম্পর্কিত, যেখানে কিন্তু ওই যে সম্মুখবর্তী অন্তরায় আর পশ্চাৎমুখী প্রতিরোধ, এই ধরনের একটা প্রশ্ন কিন্তু এসেছে। এবার দেখো, যখন প্রথম শিখন, মনে করলাম কোনো একটা বিষয় শিখছি, ঠিক আছে, প্রথমে যে বিষয়টা শিখলাম সেই শিখনটা এত সুন্দরভাবে শেখা হলো এবং আমাদের মস্তিষ্কে এত সুন্দরভাবে সেটা সংরক্ষিত হলো যে দ্বিতীয় কোনো বিষয় যখন আমরা শিখতে যাব, সেই দ্বিতীয় শিখন সংরক্ষণ কি হবে না, দ্বিতীয় কোনো শেখার বিষয়ের সংরক্ষণ হবে না। মানে প্রথম শিখনটা এত সুন্দরভাবে হলো যে সেটাই মাথার মধ্যে গেঁথে গিয়েছে। বিশেষ করে একই জিনিসের কোনো সূত্র যখন আমরা শিখতে চাই, তাই না, প্রথমে শেখাটাকে কি ভালোভাবে শিখি, দ্বিতীয়বার যখন ওই বিষয়েই শিখতে যাই তখন কোথাও যেন কি হয়, বাধার সৃষ্টি করে। অর্থাৎ প্রথম শিখনটা এত দৃঢ়ভাবে হলো যে দ্বিতীয় শিখনটা কোনোভাবেই হচ্ছে না, সংরক্ষণ হচ্ছে না। এই ক্ষেত্রে যে বাধা বা অন্তরায়টা সৃষ্টি করে, এটাকে বলে সম্মুখবর্তী অন্তরায়। অর্থাৎ পূর্বের শেখা বিষয় পরবর্তী শিখনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে, এটাকে কি বলা হয়, সম্মুখবর্তী অন্তরায়, প্রোঅ্যাক্টিভ ইনফারেন্স। আর দেখো পশ্চাৎমুখী অন্তরায়টা কি, পশ্চাৎমুখী অন্তরায় কিন্তু পূর্বের শেখা বিষয় তো শিখছি, পরবর্তী শিখন কি করছি, পরবর্তী শিখন কিন্তু হচ্ছে, সেখানে কিন্তু পূর্বের শেখার বিষয় কিন্তু আমরা ভুলে যাচ্ছি। মানে পরবর্তী বিষয় কোনো কিছু শিখতে গিয়ে আগের শেখা বিষয়টাকে কিন্তু ভুলে যাচ্ছি, সেটাকে কিন্তু বলা হয় পশ্চাৎমুখী প্রতিরোধ। আর দেখবে প্রথমের শেখা বিষয় পরবর্তী শেখনের ক্ষেত্রে বাধা যখন সৃষ্টি করে, তখন সেটাকে সম্মুখবর্তী অন্তরায়। এই প্রশ্নটি, এই যে পশ্চাৎমুখী সম্মুখবর্তী, এই রিলেটেড প্রশ্ন কিন্তু 2022 টেটে কিন্তু এসেছে, এবছরের জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। দেখবে এইগুলো প্রশ্নই কিন্তু ঘুরে ফিরে পরীক্ষায় আসবে, ঠিক আছে। আর বিষয়গুলো দেখো খুব কাছাকাছি, আমাদের মধ্যে কিন্তু কনফিউজ তৈরি করে দিবে। তাই কনফিউজ যেন না হয়, আমরা নিজেরা কিন্তু বিষয়টাকে ভালোভাবে ক্লিয়ার করে বোঝার চেষ্টা করব, যাতে গিয়ে পরীক্ষায় গিয়ে কোনো কনফিউজ না হয়। এবার দেখো, এই যে মনোযোগ, আমাদের যে কোনো বিষয় শিখতে গেলে মনোযোগ দরকার, মনোযোগ যেটাকে বলে অ্যাটেনশন, কেন মনোযোগ কিন্তু কি আবশ্যিক। এবার মনোযোগের কি আছে, নির্ধারক আছে। মনোযোগ মানে মনোযোগী হতে গেলে সেখানে কিছু নির্ধারকের ভূমিকা আছে। কি নির্ধারক, সেরকম দুই ধরনের নির্ধারক আছে, এক হচ্ছে বস্তুগত নির্ধারক, দুই হচ্ছে ব্যক্তিগত নির্ধারক। এই বিষয়গুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। কিন্তু দেখো মনোযোগের বস্তুগত নির্ধারক কোনগুলো, বস্তুগত নির্ধারক হলো তীব্রতা, একদম ভালোভাবে মনে রাখবে, পরীক্ষা হয়তো প্রশ্ন তুলে দিয়ে সরাসরি চলে আসবে যে নিম্নোক্ত কোনটি মনোযোগের বস্তুগত নির্ধারক, সেখানে অন্য প্রশ্নের মধ্যে কিন্তু এটা দিয়ে দিবে, তাই ভালো করে মনে রাখবে। তাহলে মনোযোগের বস্তুগত নির্ধারকগুলো হলো তীব্রতা, আকস্মিকতা, বস্তুর আকৃতি, বস্তুর অবস্থিতি, নতুনত্ব, গতি, পরিবর্তন, এই প্রত্যেকটি হচ্ছে মনোযোগের বস্তুগত নির্ধারক। এবার মনোযোগের ব্যক্তিগত নির্ধারক কোনগুলো, মনোযোগের ব্যক্তিগত নির্ধারক হচ্ছে ব্যক্তিদের মধ্যে যেটা দেখা যায়, মানুষের মধ্যে যেটা দেখা যায়। আর বস্তু তো বললাম, এই বস্তু মানে যেগুলোর মধ্যে কি নিষ্প্রাণ বিষয়, সেগুলোর মধ্যে দেখা যাবে। আর ব্যক্তির মধ্যে কোনগুলো দেখা যায়, যে ব্যক্তির আগ্রহ, ব্যক্তির কৌতূহল, ব্যক্তির মেজাজ, প্রেষণা, এগুলো কিন্তু প্রত্যেকটি হচ্ছে মনোযোগের ব্যক্তিগত নির্ধারক, ঠিক আছে। প্রশ্ন তুলে সরাসরি কিন্তু চলে আসবে, বোঝা গেল? বন্ধুরা, তোমরা জানো টেট পরীক্ষার জন্য হাতে কিন্তু আর সময় নেই। যদি শেষ দুদিনে আমাদের ব্রহ্মাস্ত্র সাজেশন নিয়ে খুব স্বল্প সময়ে টেট পাস করতে চাও, তাহলে অতি অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও, যেখানে কিন্তু বাংলা, ইংরেজি, গণিত, শিশু মনস্তত্ত্ব ও পরিবেশ প্রত্যেকটি সাবজেক্ট খুব সুন্দরভাবে সাজেশন করে কিন্তু নিয়ে আসা হয়েছে তোমাদের জন্য, যেখান থেকে তোমরা নিশ্চিতভাবে কিন্তু পাস করতে পারবে। যেখানে সিটেট 12 বছরের প্রশ্ন কিন্তু উত্তরসহ রয়েছে বাংলাতে, এবং অন্যান্য রাজ্যের টেট পরীক্ষার প্রশ্নগুলোও কিন্তু রয়েছে। তার সঙ্গে বলছি, আমরা 5 জন টিচার মিলে কিন্তু শেষ মুহূর্তে
তোমাদের জন্য এই ব্রহ্মাস্ত্র নোটটি কিন্তু তৈরি করেছি, যেখানে আমরা প্রত্যেকে কিন্তু টেট পাস এবং সিটেট পাস, সুতরাং আমরা জানি কোথা থেকে প্রশ্নগুলো কিন্তু হয়। তাই অতি অবশ্যই তোমরা এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। শেষ দুদিন তোমরা শুধুমাত্র এই সাজেশনটি প্রিন্ট আউট করে বাড়িতে পড়ো, আর কিচ্ছু পড়ার দরকার নেই। ব্যাস, তাহলে তোমরা টেট পাস করবে, পরীক্ষা শেষে মিলিয়ে নেবে। তাহলে পাস করতে হলে অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও।